19th সেঞ্চুরি নোভেল। এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা এবং পড়াশোনা করা হবে। পুরো প্রশ্নটি বুঝিয়ে দেওয়া হবে এবং পুরো প্রশ্নের উত্তর খুব সহজ এবং সুন্দর ভাষায় উপস্থাপন করা হবে, লাইন বাই লাইন পড়া হবে এবং বাংলা অর্থ বুঝিয়ে দেওয়া হবে। মূলত যারা সারা বছর পড়াশোনা করেননি, পরীক্ষার আগে শুধু একটা মাত্র ভিডিও দেখেই আপনারা প্রিপারেশন নিতে চান, তাদের জন্য একদম সহজ সিম্পল লাইনে প্রশ্নের উত্তরগুলো সাজানো হয়েছে। আশা করি সহজ লাগবে। যারা আগে থেকেই ভালো প্রিপারেশন নিয়েছেন তাদের হয়তোবা উত্তরটা খুবই সহজ লাগবে এবং খুবই নর্মাল মনে হবে, কিন্তু যারা সারা বছর পড়াশোনা করেননি আশা করি তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে এই প্রশ্নের উত্তরটি। চাইলে কেউ এই প্রশ্নের উত্তরের নোটগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, যাতে পরীক্ষার আগ মুহূর্তে একবার হলেও চোখ বুলিয়ে যেতে পারেন। তো চলুন আমরা প্রশ্নটা পড়া শুরু করি। প্রশ্নটা হচ্ছে, লাভ অ্যান্ড ম্যারেজ আর দ্য ডমিনেন্ট ইস্যুস ফোকাসড ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। ইলাবোরেট। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে ভালোবাসা এবং বিবাহ হলো প্রধান আলোচিত বিষয়, বিস্তারিত আলোচনা করা। মূলত এই টাইপের যে কোনো কোশ্চেন আসলে, মানে লাভ অ্যান্ড ম্যারেজ সম্পর্কে প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে কি আলোচনা করা হয়েছে, কিভাবে আলোচনা করা হয়েছে, বা জেন অস্টেন কিভাবে ম্যারেজ অ্যান্ড লাভ জিনিসটাকে উপস্থাপন করেছেন, এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে আমরা এই উত্তরটা লিখতে পারবো। আর উত্তরটা কাদের জন্য ইম্পর্টেন্ট? মূলত গত বছর এই টাইপের কোশ্চেন যদি না আসে তাহলে এই বছর আসবে, গত বছর আসলে এবছর আসবে না, এইভাবে সিস্টেম করে পড়লে যে কোনো ইয়ারের স্টুডেন্টদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো যেহেতু গত বছর আমাদের এই কোশ্চেনটা আসেনি, তো এই বছর মানে 2025-এ যারা 2026-এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা কি ছিল আর একবার আমরা একটু করি। লাভ অ্যান্ড ম্যারেজ আর দ্য ডমিনেন্ট ইস্যুস ফোকাসড ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। তো চলুন আমরা উত্তর পড়া শুরু করি। তো প্রথমে আমরা ভূমিকা অংশটুকু পড়ছি। ভূমিকা অংশ আমি আগেই বলেছি যে খুব ছোট ছোট শর্ট লাইনে সহজভাবে প্রশ্নটা লিখেছি, যাতে একবার পড়লেই মনে থাকে। জেন অস্টেন ইজ আ গ্রেট ইংলিশ নোভেলিস্ট। জেন অস্টেন একজন মহান ইংরেজি ঔপন্যাসিক। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ হার মোস্ট ফেমাস নোভেল। প্রাইজ অ্যান্ড প্রেজুডিস হচ্ছে তার সব থেকে ফেমাস বা জনপ্রিয় একটি উপন্যাস। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য বেনেট ফ্যামিলি। গল্পটি মূলত বেনেট ফ্যামিলিকে নিয়ে। দ্য মেইন থিম অফ দিস নোভেল আর লাভ অ্যান্ড ম্যারেজ। মূল বিষয়বস্তুই হচ্ছে উপন্যাসের ভালোবাসা এবং বিবাহ। জেন অস্টেন শোজ ডিফারেন্ট আইডিয়াস অ্যাবাউট ম্যারেজ। জেন অস্টেন এখানে আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং বিভিন্ন ধরনের বিষয়বস্তু তুলে ধরেছে বিবাহ সম্পর্কে। She described the social reality of her time. সে তার সময়ের সামাজিক যে বাস্তবতা এগুলোকে তুলে ধরেছেন তার উপন্যাসের মাধ্যমে। ইন দ্য 19th century, 19 শতকে, উইমেন হ্যাড নো ফিনান্সিয়াল ফ্রিডম। মহিলাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। দে ডিপেন্ডস অন মেন। তারা পুরোপুরি পুরুষদের উপর নির্ভর করত। সো ম্যারেজ ওয়াজ আ নেসেসিটি ফর দেম। বিবাহই ছিল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অস্টেন শোজ দ্যাট, অস্টেন দেখিয়েছেন যে ম্যারিজ উইদাউট লাভ ইজ ব্যাড। ভালোবাসা ছাড়া বিয়েটা খুব খারাপ। শি অলসো শোজ দ্যাট, তিনি আরও দেখিয়েছেন যে লাভ উইদাউট রেসপেক্ট ইজ ডেঞ্জারাস। ভালোবাসা, সম্মান ছাড়া যে ভালোবাসা সেটা আরও বেশি ভয়ঙ্কর। অ্যান আইডিয়াল ম্যারেজ নিড বোথ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। একটা আদর্শ বিবাহের প্রয়োজন ভালোবাসা এবং বোঝাপড়া, এই দুটোই প্রয়োজন। তো আমরা মূলত পয়েন্ট আকারে প্রশ্নটা সাজিয়েছি। প্রথম পয়েন্টটাই হচ্ছে দ্য সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল কনটেক্সট, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়বস্তু। ইন দ্য 19th century, 19 শতকে, মানি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যারেজ। বিবাহের ক্ষেত্রে টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। উইমেন কুড নট ইনহেরিট প্রপার্টি। মহিলারা কখনোই উত্তরাধিকার সূত্রে সম্পদ পেত না। দ্য বেনেট ডটার্স হ্যাড নো মানি। তাই বেনেট পরিবারের কন্যাদেরও কোনো টাকা পয়সা ছিল না। মিসেস বেনেট মানে জনাব বেনেট, মানে বেনেট পরিবারের যে কর্ত্রী, তিনি ওয়াজ অলওয়েজ ওরিড, সবসময় চিন্তিত থাকতো। শি ওয়ান্টেড টু ম্যারি অফ হার 5 ডটার্স। সে কি নিয়ে চিন্তিত থাকতো? যে তার 5 কন্যাকে বিবাহ দিতে হবে। হার অনলি গোল ওয়াজ টু ফাইন্ড রিচ হাজব্যান্ড ফর দেম। তার একমাত্র লক্ষ্যই ছিল এই 5 কন্যা সন্তানের জন্য রিচ হাজব্যান্ড বা ধনী হাজব্যান্ড খুঁজা। দ্য ওপেনিং লাইন অফ দ্য নোভেল শোজ দিস ট্রুথ। এই উপন্যাসের
ওপেনিং বা শুরুর লাইনটাই হচ্ছে এই সত্যটা তুলে ধরে। তো লাইনটা কি? It is a truth universally acknowledged that a single man is possession of a good fortune must be in want of a wife. লাইনটা খুবই ইন্টারেস্টিং। মানে সারা পৃথিবীতে এটা মেনে নেওয়া হয়েছে যে, বা এটা সত্য বলে প্রমাণিত যে, একজন ভালো সম্পদশালী ব্যক্তি যিনি একা বা সিঙ্গেল, তার অবশ্যই একজন স্ত্রী প্রয়োজন। ইট সেইজ দ্যাট, এটা বলে যে এ রিচ সিঙ্গল ম্যান মাস্ট ওয়ান্ট এ ওয়াইফ, একজন ধনী একক লোকের অবশ্যই একজন বউ প্রয়োজন। দিস লাইন শোজ দ্য কানেকশন বিটুইন ওয়েলথ অ্যান্ড ম্যারেজ। আর এই লাইনটা আমাদের সামনে তুলে ধরে যে ভালোবাসা এবং সম্পদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তারপরে হচ্ছে আমরা পরের পয়েন্টে চলে যাব। পরের পয়েন্টটা হচ্ছে শার্লট লুকাস অ্যান্ড মিস্টার কলিন্স ম্যারিজ ফর ফিনান্সিয়াল সিকিউরিটি। মানে আমরা চরিত্রগুলোর সাথে বিবাহ বন্ধন এবং তাদের বিবাহ বন্ধনটা কেন হয়েছিল এই বিষয়টাকে পুরো এক লাইনে একটা পয়েন্ট আকারে দিয়ে দিব, যাতে টিচারের চোখে পড়ার সাথে সাথে তিনি বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের এই উপন্যাসটা সম্পর্কে পুরোপুরি ধারণা আছে। তো শার্লট লুকাস ইজ আ প্র্যাকটিক্যাল গার্ল। তিনি ছিলেন একজন খুবই বাস্তববাদী মেয়ে। শি ইজ 27 ইয়ার্স ওল্ড। তার বয়স ছিল 27 বছর। শি হ্যাজ নো মানি অ্যান্ড নো বিউটি। তার কোনো টাকা পয়সাও ছিল না, তার কোনো সৌন্দর্যও ছিল না। শি ফিয়ার্স বিকামিং আ বার্ডেন টু হার ফ্যামিলি। সে এটা নিয়ে ভয় পেত যে সে তার পরিবারের বোঝা হয়ে যাচ্ছে। মিস্টার কলিন্স ইজ এ ফুলিশ ক্লার্জিম্যান। মিস্টার কলিন্স ছিল একজন বোকা পাদ্রী। হি প্রপোজেস টু এলিজাবেথ ফার্স্ট। সে প্রথমে বেনেট পরিবারের কন্যা সন্তান এলিজাবেথকে প্রথমে প্রপোজ করেছিল। এলিজাবেথ রিজেক্টস হিম। এলিজাবেথ তাকে প্রত্যাখ্যান করে। দেন তারপর হি প্রপোজেস টু শার্লট। তারপর সে শার্লটকে প্রস্তাব দেয়। শার্লট অ্যাকসেপ্ট হিম ইমিডিয়েটলি। সাথে সাথেই শার্লট তাকে গ্রহণ করে নেয়। শি ডাজ নট লাভ মিস্টার কলিন্স। অথচ ওই শার্লট কি করতো না, মিস্টার কলিন্সকে পছন্দ করতো না। শি ম্যারিজ হিম অনলি ফর আ কমফোর্টেবল হোম। সে শুধুমাত্র একটা আরামদায়ক বাড়ির জন্য তাকে বিয়ে করেছে। শি ওয়ান্টস সোশ্যাল সিকিউরিটি। সে চেয়েছে সামাজিক নিরাপত্তা। জেন অস্টেন ডাজ নট প্রাইজ দ্য ম্যারেজ। জেন অস্টেন আসলে এই যে এই বিবাহটাকে প্রাইজ করেনি বা সুনাম করেনি বা ভালো দিক হিসেবে তুলে ধরেনি। বাট শি শোজ, কিন্তু তিনি দেখিয়েছেন যে ইট আজ আ সোশ্যাল রিয়ালিটি। এটা ছিল একটা সামাজিক সত্যতা। দিস ইজ আ ম্যারেজ অফ কনভেনিয়েন্স। এটা মূলত আমাদের সমাজে ঘটেই থাকে, কিন্তু এটা কাম্য নয়। তারপরে আরো এক দম্পতির কথা আমরা জানবো, লিডিয়া বেনেট অ্যান্ড মিস্টার উইকহাম, ম্যারেজ অফ ব্লাইন্ড প্যাশন, অন্ধ ভালোবাসা যাকে বলতে পারি আমরা। লিডিয়া বেনেট ইজ দ্য ইয়াংগেস্ট ডটার। বেনেট পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে ছিল লিডিয়া বেনেট। শি ইজ ফুলিস্ট অ্যান্ড ওয়াইল্ড। সে ছিল খুব বোকা এবং খুবই উড়াধুরা প্রকৃতির আর কি। ওয়াইল্ড, বন্য তো বলা যাবে না, মানুষের ক্ষেত্রে একটু এলোমেলো প্রকৃতির ছিল। মিস্টার উইকহাম ইজ আ হ্যান্ডসাম বাট ডিসঅনেস্ট সোলজার। মিস্টার উইকহাম ছিল খুবই হ্যান্ডসাম, দেখতে শুনতে খুব ভালো এবং অসৎ একজন সৈনিক। লিডিয়া ফলস ইন লাভ উইথ হিজ গুড লুকস। লিডিয়া মূলত তার গুড লুকস বা সুন্দর চেহারা দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। শি রানস অ্যাওয়ে উইথ হিম। রানস অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। সে পালিয়ে গিয়েছিল উইথ হিম, তার সাথে, উইদাউট ম্যারেজ, বিয়ে ছাড়াই। মানে বিয়ে টিয়ে না করে সে তার সাথে পালিয়ে গেছে। দিস ওয়াজ আ বিগ স্ক্যান্ডাল ফর দ্য ফ্যামিলি। এটা পরিবারের জন্য বড় একটা কেলেঙ্কারি বা বড় একটা কি বলতে পারি আমরা, অসম্মানজনক বিষয়। ডার্সি হেল্পস দেম উইথ মানি। ডার্সিকে, এই গল্পের যে মূল নায়ক, সে কি করেছিল, তাদেরকে হেল্প করেছিল টাকা পয়সা দিয়ে। দেন উইকহাম ম্যারিজ লিডিয়া। তারপর কি করেছে, উইকহাম তাকে বিয়ে করেছিল, লিডিয়াকে বিয়ে করেছিল। দিস ম্যারেজ ইজ বেসড অনলি এ ফিজিক্যাল অ্যাট্রাকশন। এটা মূলত একটা শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে বিবাহটা হয়েছিল। দেয়ার ইজ নো রেসপেক্ট অর আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দেম। তাদের মধ্যে কোনো ভালোবাসা, বোঝা পরামর্শ কিছুই হয়নি। একজন আরেকজনকে দেখে শারীরিক সৌন্দর্য দেখে পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে, অনেকটা এরকম। সুন শীঘ্রই দেয়ার লাভ ডিসঅ্যাপিয়ার্স। তাদের ভালোবাসা আস্তে আস্তে কমতে শুরু করে। দে বিকেম আনহ্যাপি। তারা অখুশি হতে থাকে। অস্টেন ইউজেস দিস ম্যারেজ অ্যাজ আ ওয়ার্নিং। অস্টেন এই বিবাহটাকে দেখিয়েছে আমাদের একটা বিপদ সংকেত দেওয়ার জন্য বা একটা ওয়ার্নিং দেওয়ার জন্য, যে আসলেই শারীরিক সৌন্দর্য দেখে বিয়ে করলে এটা কোনোদিনও লং লাস্টিং হয় না, এটাই বোঝাতে চেয়েছে।
ব্লাইন্ড প্যাশন লিডস টু অ্যান আনহ্যাপি লাইফ। তাদের যে অন্ধ ভালোবাসা এটা কি করেছে, তাদের জীবনটাকে অসুখী করে ফেলেছে। এরপরে আমরা আরেকটা দম্পতির কথা জানবো, তারা হচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস বেনেট, আ ফ্লোড ম্যারেজ। মিস্টার এবং মিসেস বেনেটের বিবাহটা ছিল অনেকটা কাম্য নয় বা ভণ্ডামি টাইপ এরকম। মিস্টার অ্যান্ড মিসেস বেনেট হ্যাভ আ ফ্লোড ম্যারেজ। মিস্টার এবং মিসেস বেনেটের মধ্যে এক ধরনের বিবাহ বন্ধন হয়েছিল। মিস্টার বেনেট ম্যারিড মিসেস বেনেট ফর হার বিউটি। শুধুমাত্র মানে এটা ছিল একটা আবেগের বিয়ে, ফ্লড মানে এখানে আমরা আবেগ বলতে পারি। মিস্টার বেনেট মিসেস বেনেটকে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য বিয়ে করেছিল। বাট শি ইজ সিলি অ্যান্ড ইগনোরেন্ট, কিন্তু তিনি খুব একটা গ্রহণযোগ্য ছিল না। বেনেট সুন লসেস হিজ রেসপেক্ট ফর হার। মিস্টার বেনেট আস্তে আস্তে কি করে, মিসেস বেনেটের উপর থেকে যে সম্মান ছিল সেটা হারাতে শুরু করে। হি মক্স হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে উপহাস করতে শুরু করে, মক করতে শুরু করে। হি স্টেইজ ইন হিজ লাইব্রেরি টু অ্যাভয়েড হার, সে সারাক্ষণ তার লাইব্রেরিতে থাকতো তার ওয়াইফকে অ্যাভয়েড করার জন্য, যাতে তার ওয়াইফ তার সামনে না আসে। মিসেস বেনেট ডাজ নট আন্ডারস্ট্যান্ড হার হাজব্যান্ড। মিসেস বেনেট বা মিস্টার বেনেটের যে বউ, সেও কি করতো না, তার স্বামীকে বোঝার চিন্তা ভাবনা করতো না। দেয়ার ইজ নো মেন্টাল কানেকশন বিটুইন দিম, তাদের মধ্যে কোনো আবেগিক বা মানসিক কোনো কানেকশন বা সম্পর্ক ছিল না। দিস ম্যারেজ ফেইলস বিকজ ইট ল্যাক্স মিউচুয়াল রেসপেক্ট। এই বিবাহটাও ভেঙে যায় বা খারাপ একটা পরিণতির দিকে যায় শুধুমাত্র তাদের যে একটা মিউচুয়াল রেসপেক্ট, একজনের প্রতি আরেকজনের যে সম্মান, এটা ছিল না বলে। দেয়ার ব্যাড ম্যারেজ এফেক্ট দেয়ার চিলড্রেন টু, আর তাদের এই যে খারাপ বিবাহ বন্ধন এটা তার সন্তানদের উপরেও খুব ভালো রকমের প্রভাব ফেলেছিল। তো এরপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং কাপলের কথা জানবো, জেন বেনেট অ্যান্ড মিস্টার বিংলে। তো ম্যারেজ অফ ট্রু লাভ অ্যান্ড গুডনেস, এটা ছিল প্রকৃত ভালোবাসার বিবাহ। জেন বেনেট অ্যান্ড মিস্টার বিংলে আর ভেরি জেন্টেল, তারা ছিল খুবই বুদ্ধিমান। দে ফল ইন লাভ এট ফার্স্ট সাইট, তারা প্রথম দেখাতে একে অপরকে ভালোবেসে ফেলে। বোথ দে আর কাইন্ড অ্যান্ড সিম্পল, তারা দুজনই ছিল দয়ালু এবং খুবই সহজ সরল। দে ডু নট হ্যাভ প্রাইড অ্যান্ড প্রিজুডিস, তাদের মধ্যে কোনো পূর্ব ধারণা বা কোনো অহংকার কোনো কিছুই ছিল না। বাট দেয়ার লাভ ফেচেস প্রবলেম, কিন্তু তারপরেও তাদের ভালোবাসায় বিভিন্ন ধরনের সমস্যা আসে। ডার্সি অ্যান্ড বিংলেস সিস্টার্স, ডার্সি এবং বিংলের বোনেরা সেপারেট দেম, তাদেরকে আলাদা করে ফেলেছিল। লেটার এরপরে ডার্সি রিয়ালাইজ হিজ মিস্টেক, ডার্সি তার ভুল বুঝতে পারে। বিংলে প্রপোজেস টু জেন অ্যাগেইন, বিংলে দ্বিতীয়বার আবার জেনকে প্রপোজ করে বা প্রস্তাব দেয়। দে গেট ম্যারিড, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেয়ার ম্যারিজ ইজ বেসড অন ট্রু লাভ অ্যান্ড সুইট টেম্পার, তাদের বিবাহটা মূলত সুন্দর ভালোবাসা এবং মিষ্টি একটা প্রভাবের মাধ্যমেই ঘটেছিল। হাউএভার যাই হোক, দে আর টু সফট, তারা দুজনেই ছিল খুবই কোমল, খুব ভালো মনের অধিকারী। দে ক্যান নট সি দ্য ফল্টস অফ আদার, তারা একে অপরের ভুলগুলো দেখতো না, মানে তারা দুজন দুজনকে খুব লাভ করতো। স্টিল এরপরে দেয়ার ম্যারিজ ইজ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল, এখনো পর্যন্ত তাদের বিয়েটা খুব সুখী এবং সফল একটা বিয়ে হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপরে মেইন যে কাপল আমাদের এলিজাবেথ বেনেট অ্যান্ড মিস্টার ডার্সি, তাদের কথা আমরা জানবো। দ্য আইডিয়াল ম্যারেজ, আদর্শ ভালোবাসা বা আদর্শ বিয়ে। এলিজাবেথ বেনেট অ্যান্ড মিস্টার ডার্সি প্রেজেন্টস দ্য আইডিয়াল ম্যারেজ, এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সি আদর্শ বিয়েকে রিপ্রেজেন্ট করে বা তুলে ধরে। দেয়ার লাভ ডেভেলপস স্লোলি, তাদের ভালোবাসাটা আসলে একদিনে হয়নি, ধীরে 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 তৈরি হয়েছে। অ্যাট ফার্স্ট, প্রথমে দে ডিসলাইক ইচ আদার, প্রথম তারা একজন একজনকে পছন্দ করতো না, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তো যারা সামারিটা এর আগে পড়েছেন বা দেখে নিয়েছেন তাদের কাছে এই প্রশ্নটা আরো সহজ লাগবে। যারা এখনো সামারি পড়েননি, আমি বলবো আগে যে সামারি ভিডিও দেখে আসেন বা সামারি পড়ে আসেন, তাহলে এই প্রশ্নটা আরো বেশি সহজ লাগবে। ডার্সি হ্যাজ প্রাইড ইন হিজ ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস, ডার্সির মধ্যে অনেক অহংকার ছিল তার সম্পদ এবং তার সামাজিক অবস্থান নিয়ে। এলিজাবেথ হ্যাজ প্রিজুডিস অ্যাগেইনস্ট ডার্সি, আর এলিজাবেথ তাকে পূর্ব একটা চিন্তা ভাবনা বা পূর্ব ধারণার মাধ্যমে তাকে অহংকারী ভেবে বসে আছে। সে থিঙ্কস, সে মনে করতো ডার্সি ইজ অ্যারোগ্যান্ট, ডার্সি খুবই অহংকারী। ডার্সি ব্রেক হিজ প্রাইড ফর এলিজাবেথ, কিন্তু ডার্সি তার যে অহংকার ছিল এটা এলিজাবেথের কাছে এসে ভেঙে ফেলে, তার অহংকার ধুলোয় মিশে যায়। এলিজাবেথ ওভারকামস হার প্রিজুডিস, এলিজাবেথও তার ওই যে ভুল বোঝাবুঝিটা এটা বুঝতে পারে এবং ভেঙে ফেলে।
দে আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স ক্যারেক্টার, তারা দুজনেই দুজনের চরিত্র সম্পর্কে বুঝতে পারে। দে কারেক্ট দেয়ার ওন ফল্টস, তারা দুজনের যে ফল্ট ছিল বা খারাপ দিক ছিল বা ভুল ছিল এগুলো তারা সংশোধন করে। দেয়ার রিলেশনশিপ ইজ বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, তাদের সম্পর্কটা আসলে তৈরি হয়েছিল পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থেকে, লাভ ভালোবাসা থেকে, অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইকুয়ালিটি, এবং তাদের যে মানসিক সমতা এটার মাধ্যমে। দিস ইজ দ্য বেস্ট ম্যারেজ ইন দ্য নোভেল, এটাই ছিল এই উপন্যাসের সব থেকে ভালো বিবাহ। ইট কম্বাইন্স লাভ, রেসপেক্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, এটা একই সাথে ভালোবাসা, সম্মান এবং অর্থনৈতিক নিরাপত্তা সবগুলোকে একত্রিত করেছিল। টু কনক্লুড, পরিশেষে আমরা বলতে পারি জেন অস্টেন প্রেজেন্টস আ কমপ্লিট পিকচার অফ লাভ অ্যান্ড ম্যারেজ, জেন অস্টেন একটি পুরোপুরি সুন্দর চিত্র তুলে ধরেছে ভালোবাসা এবং বিয়ের। সে শোজ ডিফারেন্ট টাইপস অফ কাপল, সে বিভিন্ন ধরনের দম্পতিকে তার এই উপন্যাসে তুলে ধরেছেন। সে ক্রিটিসাইজ ম্যারেজ দ্যাট আর বেসড অনলি অন মানি অর অনলি অন প্যাশন, সে কটূক্তি করেছে এমন বিবাহকে যেই বিবাহগুলো শুধুমাত্র টাকা অথবা শখের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। She supports marriage that have both love and economic security, সে এমন বিবাহকে সাপোর্ট করেছে বা সম্মতি জানিয়েছে যেটা ভালোবাসা এবং অর্থনৈতিক নিরাপত্তা দুটোর উপরেই নির্ভরশীল। শুধুমাত্র অর্থনৈতিক নিরাপত্তা, শুধুমাত্র লোভ, শুধুমাত্র শখ এগুলোর উপরে নির্ভর করে আসলে বিয়েটা হয় না। Therefore, যাই হোক, লাভ অ্যান্ড ম্যারেজ আর ডেফিনেটলি দ্য ডমিনেন্ট ইস্যুস ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস। প্রাইড অ্যান্ড প্রিজুডিস উপন্যাসে ভালোবাসা এবং বিয়ে মূলত এই দুটো বিষয়ই সব থেকে বেশি আলোচিত হয়েছে, এটা আমরা পুরো প্রশ্ন পড়ে দেখতে পারি। আশা করি প্রশ্নের উত্তরটি অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। তো প্রশ্নের বাংলা অর্থ এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। কেউ যদি নোট নিয়ে পড়তে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।